আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনাদের বলি যে আজকে গুরুত্বপূর্ণ অনেকগুলো সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিয়েছেন। তার মধ্যে কেন্দ্রীয় আটকে থাকা প্রকল্প যতগুলো আছে মমতা ব্যানার্জির অসহযোগিতার স্বাস্থ্য প্রকল্প থেকে 100 দিনের কাজ, গ্রামীণ সড়ক রোজগার যোজনা, এই যত প্রকল্প আছে কেন্দ্রীয় প্রকল্প, তারপর হচ্ছে আপনার ওই কি বলে বাড়ি তৈরির জন্য, গ্রামের গরিব লোকেদের বাড়ি তৈরি করার জন্য যে প্রকল্পটা ছিল, কেন্দ্রীয় প্রকল্পে টাকা খরচা করে উনি বাংলার আবাস, প্রধানমন্ত্রী আবাস যোজনা, সেটা উনি বাংলার আবাস যোজনা করে দিয়েছিলেন। তারপর যখন খবর পায় তখন কেন্দ্রীয় টিম পাঠিয়ে লোক মানে রিপোর্ট যায়, তাতে বলা হয় যে হ্যাঁ সত্যি কথাই এটা কেন্দ্রীয় প্রকল্পকে উনি নিজের প্রকল্প বলে চালাচ্ছেন। তখন থেকে ওই প্রকল্পের টাকাও বন্ধ হয়ে যায়। মোটমাট সব প্রকল্পের টাকা কেন্দ্রীয় বন্ধ করে দিয়েছিল। এখন সেই প্রকল্পগুলো আবার চালু হবে এবং পে কমিশনের ব্যাপারেও উনি কথাবার্তা বলেছেন। মহিলাদের মাসে 3000 টাকা, সেটাও চালু হয়ে যাবে। যত মহিলা আছেন তারা সবাই 3000 টাকা করে পাবে। আর একটা খবর আপনাদের একটুখানি দেখিয়ে রেখে দিই, কারণ আপনারা হয়তো আমাকে পরে ভুল বুঝতে পারেন। সেটা হচ্ছে এই যে ছোকরাটি, এর নাম তো আমি জানি না, কিছুই জানি না। খবর জানতে বলে একটি চ্যানেল আছে, তিনি আমার খবরটি হুবহু ঝেড়ে দেন। বলে এখানে কি না কি দিয়ে দেবে, তখন আপনারা মনে করবেন যেটা আমার কথা দ্বিতীয় চ্যানেল। আমার কোনো দ্বিতীয় চ্যানেল নেই, এটা আপনারা সবাই জানেন। আমার এই একটাই চ্যানেল। এইখানে উনি আমার খবরগুলো লাগিয়ে দেন, একদম কাট টু কাট লাগিয়ে দেন একেবারে। আমি এনাকে ফোন নাম্বারও পাইনি, মেল আইডিও পাইনি যে ওনাকে আমি সতর্ক করব। আমি শুধু একটু কমেন্টে একটা লিখে দিয়েছি, এবার করলে পরে আমি মানে এই করবো, মানে আইনগত ব্যবস্থা নেবো, মানে স্ট্রাইক মেরে দেবো। তো আপনাদের সতর্ক করে দিলেও আপনারা ভাববেন না ওটা আমার চ্যানেল, আমি কিছু জানি না ওর ব্যাপারটা। এবার আসি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনাদের রেজিম চেঞ্জের ব্যাপারে। আমি কিছু বলার আগে আপনারা এই ভিডিওটা একটু এক নিমিষে শুনুন। दबे छुपे होती रही होगी, लेकिन ये बात अब बिल्कुल सामने आ गई है कि भाई ममता बनर्जी तो सीआईए का प्रोजेक्ट थी और ममता बनर्जी के माध्यम से ये जो जमात इस्लामी के जो आप देख रहे हैं, जो 68 कॉन्स्टिट्यूंसी जीती हुई है इन्होंने भारत की सीमा पर, ये 68 कॉन्स्टिट्यूंसी जो है उसके लिए पैसा किसने दिया जमात इस्लामी को? बताया जा रहा है कि साहब तो इसका सारा का सारा पैसा जो है वो तृणमूल के माध्यम से गया। नमस्ते, आप सभी से अनुरोध है कृपया हमारे चैनल को सब्सक्राइब करें। सब्सक्राइब करने के लिए सब्सक्राइबर बटन दबाएं, बेल आइकॉन दबाएं और এরকম আমি তো একটা চ্যানেল দেখালাম, আরো 10টা ইংরেজি হিন্দি আরো 10টা চ্যানেল রয়েছে। বাংলা চ্যানেলে এসব পাবেন না, কারণ তারা এসব নিয়ে খোঁজ খবর রাখে না। তারা ওই শুধু কলকাতার ওই ভোট নিয়ে, পশ্চিমবঙ্গের ভোট নিয়েই তারা ব্যস্ত থাকে। চারদিকে কি হচ্ছে তাদের নজর নেই। তো যাই হোক, আমার পোস্টে অনেকেই লিখেছেন যে এটা এটা একটা আবার একটা ধাপ্পাবাজ একটা আসছে, খবর আসছে। তাই আমি দেখিয়ে দিলাম যে আমি নয়, অল ইন্ডিয়াতে এই খবরটা। এটা জয়পুর ডায়লগ, এখানে আমিও মাঝে মাঝে যাই, কিন্তু সময় অভাবে বেশি সময় দিতে পারি না। তো এখন আসি মমতা ব্যানার্জির কথা। মমতা ব্যানার্জি 2018 সালে উনি প্যারিস গেছিলেন। সেখানে সিআই এর কিছু লোক ছিল। সিআই এর লোকের সঙ্গে তিনি একটা বৈঠক করেন। তিনি একটা কি অর্গানাইজেশনের নাম করে ওনাকে ডিলিট দেবে সেই সমস্ত নাম করে উনি গেছিলেন। একদল সাংবাদিক সমস্ত নিয়ে গেছিলেন। সেখানে অনেক ঢপের চপ হয়েছে।
হ্যাঁ, এক সাংবাদিক কাঁটা চামচও চুরি করেছে, রূপোর কাঁটা চামচ, তারপরে ক্যামেরা ধরা পড়ার পর তার বেইজ্জত হয়েছে, এগুলোকে ফেরত দিতে হয়, সেই নিয়ে অনেক কাণ্ডকীর্তি হয়েছে, প্রচুর লেখালেখি হয়েছিল। উনি যেরকম ওনার সাংবাদিক বাছা হচ্ছে সেরকম হবেই একইভাবে। সেই বৈঠকের পর তারপর সিআইএ থেকে তাকে একটা অফার দেওয়া হয় যে আমরা কিছু টাকা দেবো, আপনি কিছু টাকা দিন, বেঙ্গলকে বাংলাদেশের অংশ করে আপনাকে পূর্ব বাংলা নতুন নাম করে আপনাকে প্রধানমন্ত্রী করে দেওয়া হবে। আর প্রধানমন্ত্রী হওয়ার ওনার খুব শখ, খুব শখ। এখন আমাদের দেশে প্রধানমন্ত্রী হতে গেলে উনি যতই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লিখুন না কেন, ওনার কলকাতা ছাড়া আর কোনো শাখা নেই, কিন্তু লেখেন উনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তারপর থেকে জামাত নেতাদের সঙ্গে তার একটা সখ্যতা গড়ে ওঠে। থ্রু আমাদের এখানে অনেক জামাত আছে, জামাতপন্থী আছে নেতা মুসলিম, তারা এই সব ওই এর সঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে যখন তারা দেখা করতেন, তারা এই নেক্সাসটা তৈরি করেছিলেন। এই যে সীমান্ত অঞ্চলে, আজকে শুভেন্দু বলেছেন সীমান্ত অঞ্চলের সমস্ত জমি 45 দিনের মধ্যে দিয়ে দেওয়া হবে। এই সীমান্ত অঞ্চলের জমি উনি দিতে চাননি একটাই কারণে, সেটা হচ্ছে যে ওখান থেকে যাতে লোক যাতায়াত করতে পারে, তার সুবিধে মতো চোরা চালান, অস্ত্র চালান, নকল টাকা চালান, যা যা আছে সমস্ত কিছু অবৈধ কাজকর্ম যাতে ওইখান থেকে হয়, তার জন্য উনি ওই জায়গাটা উনি ঘেরার জন্য উনি জমি দেননি। উল্টে কি বলতেন, কেন্দ্র সরকারের দায়িত্ব হচ্ছে পাহারা দেওয়ার জন্য, অথচ উনি জমি দেবেন না কাঁটাতার দেওয়ার জন্য। তো এই যখন চলছে তখন থেকে এইবারেতে আপনার তার আগে 2011-তে উনি ক্ষমতায় এসে 2012 থেকে এখানে অনেক চিট ফান্ড ছিল, প্রায় গোটা শখানেক তো হবেই চিট ফান্ড ছিল। তাদের হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা পুরো মেরে দেন, মেরে মালিকগুলোকে জেলে ঢুকিয়ে দেন। মালিকগুলো কত 1 নম্বর কত 2 নম্বর তা আমি জানি না, কিন্তু জেলে ঢুকিয়ে দেন এবং টাকাগুলো পুরোটাই আত্মসাৎ করেন। সেই টাকার কিছু অংশ বাংলাদেশে ওই জামাতের হাতে গেছে। এটা আমি না, এখানে সবাই এটা জানে, আমি পুরো ভিডিওটা দেখালাম না, সবাই এটা, তাহলে পরে আমার আর কথা বলার সময় থাকবে না। এবার 2024-এ যখন তক্তা পালট হওয়ার মতো অবস্থায় এসছে, উনি ফেব্রুয়ারি থেকে এখান দিয়ে প্রচুর টাকা পাঠিয়েছেন, প্রচুর অস্ত্র পাঠিয়েছেন এখান থেকে। অস্ত্র মানে কামান বা বন্দুক নয়, এখানে ওই বিহার থেকে কাট্টা আছে যে সমস্ত আসে সেইগুলো, তারপরে আপনার দা ফা হ্যান ত্যান যে সমস্ত কুড়ুল থাকে, এই সমস্ত লাঠি পাটি, আর আসলে হচ্ছে অস্ত্র। আর ওদের কাছে অস্ত্র প্রচুর ছিল যেগুলো পাকিস্তান থেকে ওরা পেয়েছে। এই খবরটা 2024 সালে যখন খবর আস্তে আস্তে কেন্দ্র সরকারের কাছে আসছিল, কিন্তু কোনো মানে ছিল না, প্রমাণ ছিল না, কিন্তু প্রমাণাদি পাওয়া গেল অনেক পরে, যখন জামাত নেতারা সরাসরি তার পক্ষে বলতে লেগে গেলেন যে আপনি দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করুন, আমাদের 17 কোটি মানুষ আপনার সঙ্গে যোগ দেবে। সে ভিডিও আমার কাছে আছে, কিন্তু ভিডিও লাগালে অনেক ঝামেলা আছে, কখন কি স্ট্রাইক দিয়ে দেবে না দিয়ে দেবে অনেক ঝামেলা। আমি একটা কপিরাইট খেয়েছি, আমি আর ওই সমস্ত ঝামেলায় যাচ্ছি না, তো আমি ভিডিওগুলো দিই না। তো এখন এস্টাবলিশ এটা
যে এখানে স্লিপার সেল গড়া ছিল, জামাতের কর্মীরা ওখান থেকে আসতো, এবং আমি সেদিনকে নিশ্চিত হওয়ার জন্য আমি সময় নিচ্ছিলাম যে জামাতের কত নেতা এসছিল, তাদের মধ্যে নাম করা কে কে আছে। একবার আপনারা আমায় লিখেছিলেন যে হিন্দুদের ওপরে অত্যাচারকারী এক ভদ্রলোকের নামটা আমার মনে নেই, তাকে এখানে কলকাতা পুলিশ তাকে ধরেছিল, ধরেও ছেড়ে দিল। কেন ছেড়ে দিল? সে তো গিয়ে দুবাই চলে গেল। তখন আমি জানতাম না যে এইটা জামাতের সঙ্গে কানেকশনের জন্য সে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে জুড়ে তিনি পূর্ব বাংলা নাম দিয়ে সেখানে প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে চক্রান্তটা করেছিলেন, সেই চক্রান্তে সামিল ছিল সিআইএ এবং তৃণমূলের অন্যান্য নেতা মন্ত্রীরা। এটা আমি বলছি না, এটা আপনারা সবাই শুনতেই পেলেন। পুরো ভিডিও দেখলে সেই ভিডিওর আমি ডেসক্রিপশনে আমার ওরা ডেসক্রিপশন থেকে আমি ওর লিঙ্ক নিয়ে আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেব। আপনারা পারলে সেটা একবার শুনে নেবেন যে জামাতের সঙ্গে ওনার কানেকশনটা কি আছে না আছে, এবং আমি কতটুকু ঠিক বলছি কতটুকু ভুল বলছি সেটাও প্রমাণ হয়ে যাবে। যারা লেখেন না তারা খোঁজ খবর কিছুই রাখেন না, শুধু একটা 4 লাইন লিখে দিলেন, ব্যাস হয়ে গেল। আরে পৃথিবীর খোঁজ খবর রাখতে হয়। আপনারা যদি না রাখেন তাহলে পরে অন্য লোককে আপনারা মনে করবেন গুলবাজ আর ঢপবাজ। আপনারা সত্যটা জানার চেষ্টা করেন না, কুয়োর ব্যাং হয়ে পড়ে রয়েছেন। যাই হোক, আপনারা ভিডিওটা দেখুন, ধীরে ধীরে আরো অনেক সত্য আসবে। প্যান্ডোরার বক্স যখন খুলতে লেগেছে তখন কিন্তু সব ফাঁস হবে, সব ফাঁস হবে। এখন একটা প্রেস কনফারেন্স করছেন শুভেন্দু অধিকারী রিগার্ডিং মমতা ব্যানার্জি। প্রেস কনফারেন্সটা হয়ে গেলে আমি সময় মতো ভিডিওটা হাতে এলে আমি প্রেস কনফারেন্সের কিছু অংশ আপনাদের শুনিয়ে দেব যে মমতা ব্যানার্জির দুর্নীতির মুখোশ উনি কতটা খুলেছেন এবং মমতা ব্যানার্জি কি জিনিস সরকারকে বা বাংলাকে কতটা ক্ষতিগ্রস্ত করে দিয়েছেন, এবং বাংলাকে বাংলাদেশের সঙ্গে জড়িয়ে দেওয়ার যে চক্রান্তটা উনি করেছিলেন সেই চক্রান্তটা উনি করতে পারেননি। তার জন্যেই ভারতবর্ষ যখনই ওই শেখ হাসিনার রেজিম চেঞ্জ হয়েছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন সঙ্গে সঙ্গে 2024-এ ঠিক করে দেন যে আমি পশ্চিমবঙ্গের রেজিম চেঞ্জ করব। মমতা ব্যানার্জিকে হটাতেই হবে, না হলে পরে আমাদের দেশ সুরক্ষিত থাকবে না। তখন থেকে এই আমাদের বিজেপির যত লোকজন আছে এবং আমাদের বিজেপির যে সেলটা আছে সেই সেলটা পুরোপুরি হিন্দুদের ঘরে 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 পৌঁছে যায়, পৌঁছে গিয়ে হিন্দুদের সমস্ত একত্র করার কাজটা করে। তারই অংশ হচ্ছে এই বিপুল ভোটে বিজেপির জয় এবং মমতা ব্যানার্জির বিদায়। আমি ওই ভিডিওগুলো লাগালাম না, ভিডিও লাগালে সমস্যা। আমি এখানে কমেন্টে আমি দিয়ে দিচ্ছি ওনার ভিডিওর লিঙ্ক। এই লিঙ্ক নিয়ে আপনারা করতে পারেন, দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। কথা বলতে চাই, পশ্চিমবঙ্গে সর্বশেষ বিধানসভা নির্বাচন হয়ে গেল। নির্বাচনের আগে পরিস্থিতি একটু চিন্তা করুন যে সেখানে 91 লক্ষ ভোটার বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশের জন্য কি বড় নিরাপত্তা ঝুঁকি হিসেবে কাজ করবে এটি? আমার এই মুহূর্তে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় দেশান্তরী 1947 সালের দেশ বিভাগের কথা মনে পড়ছে, যেখানে আনুমানিক প্রায় 1,45,00,000 মানুষ তাদের ভিটামাটি ছেড়ে সীমান্তে অতিক্রম করেছিল, এপার থেকে ওপার, ওপার থেকে এপার।
ভারতের তৎকালীন সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রায় 72 লক্ষ হিন্দু ও শিখ পাকিস্তান থেকে ভারতে যান এবং প্রায় 73 লক্ষ মুসলিম ভারত থেকে পাকিস্তানে পাড়ি জমান। অর্থাৎ পাকিস্তান বলতে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান সব মিলিয়ে। এবং এই যে দেশভাগের সময় যে হানাহানি সহিংসতার ঘটনা ঘটেছিল, প্রাণহানির সঠিক সংখ্যা ঐতিহাসিক এক এক রকম তথ্য দেন, তবে ধারণা করা হয় এই দেশভাগের কয়েক বছরে 2 থেকে 20 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল। আজকে কেন মনে পড়ছে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন পূর্ব সময়ে শুধুমাত্র অনুপ্রবেশ ইস্যু, কোন অনুপ্রবেশ? বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুকে কেন্দ্র করে ভোটার তালিকায় একটা ব্যাপক সংশোধন করা হয়েছিল। আপনাদের মনে আছে SIR এর কথা? বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে 91 লক্ষ ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এরা কারা? এদেরকে ওই যে আমি শুরুতেই বললাম যে অনুপ্রবেশকারী ইস্যুতে বিষয়টাকে কিন্তু খুব হালকা করে দেখার কোনো কারণ নেই। এটি শুধু ভোট অলরেডি হয়ে গেছে, বিজেপি সরকার গঠন করেছে, এটি ভোটের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এটি একটি অভাবনীয় তোলপাড়। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের আগে পরিচালিত স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR প্রক্রিয়ায় প্রায় 90 লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই বিপুল সংখ্যক মানুষের ভোটাধিকার হারানো কি কেবল ভারতের অভ্যন্তরীণ রাজনীতি, নাকি এর নেপথ্যে লুকিয়ে আছে বাংলাদেশের জন্য বড় কোনো নিরাপত্তা ঝুঁকি? আপনারা ইতিমধ্যেই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতি পেয়েছেন যে ভারত অবৈধ অনুপ্রবেশকারীদের পুশব্যাক করবে, অর্থাৎ অবৈধভাবে যারা সেখানে বসবাস করছে তাদের ভারত ছাড়তেই হবে। পশ্চিমবঙ্গের মোট ভোটারের 12% অর্থাৎ 91 লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। ভারতের গণতান্ত্রিক ইতিহাসে এটি একটি বিরল এবং বিতর্কিত ঘটনা। নির্বাচনের আগে বিজেপির শীর্ষ নেতারা এই উদ্যোগকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী শনাক্তের একটি অংশ হিসেবে প্রচার করেছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদের দাবি এটি ছিল পরিকল্পিতভাবে ভোটাধিকার হরণের একটি কৌশল। নির্বাচনের ফলাফলে এর প্রভাব ছিল স্পষ্ট। তথ্য বলছে মুসলিম অধ্যুষিত জেলাগুলোতে ভোটার বাদ পড়ার হার ছিল অস্বাভাবিক। বিশেষ করে মুর্শিদাবাদে 4.5 লাখের বেশি নাম বাদ গেছে। এছাড়া উত্তর 24 পরগনা এবং মালদাতেও এই চিত্র দেখা গেছে। বিশ্লেষকদের মতে এই পরিবর্তন রাজনৈতিক ভারসাম্য পুরোপুরি বদলে দিয়েছে। প্রশ্ন উঠছে যে এই বিতর্কের শেষ কোথায়? বিশ্লেষকদের মতে নির্বাচনী প্রচারণায় বিজেপি নেতারা যে ধরনের রেটরিক বা রাজনৈতিক বয়ান তৈরি করেছিলেন তা যদি ক্ষমতায় আসার পরও বজায় থাকে তবে তা বাংলাদেশের জন্য গভীর নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। এ বিষয়ে বাংলাদেশি গণমাধ্যম বণিক বার্তা কয়েকদিন আগে একটি স্টোরি করেছে। সেই স্টোরিতে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর স্পষ্টভাবে বলেছেন, ফজলে এলাহি আকবর বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। পশ্চিমবঙ্গে এখন বিজেপির নিয়ন্ত্রণে, বাংলাদেশের দীর্ঘ সীমান্তের বড় অংশ এখন তাদের অধীনে। তাদের বক্তব্যে বারবার পুশিন বা অবৈধ বাংলাদেশি শব্দগুলো উঠে আসে। ফলে বাংলাদেশকে এখন অত্যন্ত সতর্ক থাকতে হবে। যদিও ভারত দাবি করছে তারা সুসম্পর্ক চায়, কিন্তু 91 লাখের মতো বিশাল সংখ্যার ভোটার বাদ পড়া কোনো সাধারণ ঘটনা নয়। অনেকের মতে এটি মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠেকাতে একটি রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহৃত হয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের NRC বা নাগরিকত্ব তালিকার অভিজ্ঞতার কথা আমাদের সবার মনে আছে। সাবেক রাষ্ট্রদূত M হুমায়ুন কবির মনে করেন পশ্চিমবঙ্গের নতুন সরকার যদি আসামের মতো NRC প্রক্রিয়া শুরু করে তবে এই পরিস্থিতি জটিল হবে। বর্তমানে বাদ পড়া ভোটারদের আপিল করার সুযোগ রয়েছে।
এবং অনেকে ভোটাধিকার ফিরেও পাচ্ছেন। তবে কঠোর নাগরিক যাচাইয়ের উদ্যোগ নিলে পশ্চিমবঙ্গে সামাজিক ও রাজনৈতিক সংঘাত অনিবার্য হতে পারে, যার আঁচ এসে লাগবে বাংলাদেশেও। আপিল করে ভোটাধিকার ফেরত পাচ্ছেন, সংখ্যাটা খেয়াল করুন, 91 লক্ষ। হয়তো 10 লক্ষ ফেরত পাবেন, 15 লক্ষ ফেরত পাবেন, 20 লক্ষ ফেরত পাবেন, কিন্তু তাও তো 70 লক্ষ 71 লক্ষ বাকি থাকে। এই 70-71 লক্ষ কোথায় যাবে? তারা কি বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে তারা কি পুশব্যাকের শিকার হবেন? হুমায়ুন কবির বণিক বার্তাকে বলেছেন যে মনে রাখতে হবে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবারও 41% ভোট পেয়েছে, আবার বিজেপি পেয়েছে 46%। অর্থাৎ জনমত এখনো বিভক্ত। এমন পরিস্থিতিতে কঠোর কোনো ব্যবস্থা নেওয়া বিজেপির জন্য খুব একটা সহজ হবে না। এবারের নির্বাচনে বিজেপি তাদের প্রচারণায় বাংলাদেশ এবং অনুপ্রবেশ ইস্যুকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করেছে। নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সবার মুখেই শোনা গেছে অনুপ্রবেশকারী তাড়ানোর হুঁশিয়ারি। এমনকি অমিত শাহ বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলার মতো কড়া মন্তব্য রাজনৈতিক মঞ্চ কাঁপিয়েছে। এই যে একটি ধারণা তৈরি হলো যে পশ্চিমবঙ্গ জুড়ে লাখ লাখ অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গা রয়েছে, এটি জনমনে এক ধরনের ভয়ের সংস্কৃতি তৈরি করেছে। এই রাজনৈতিক বয়ান যদি বাস্তবে রূপ নিতে শুরু করে তবে সীমান্তে প্রবল চাপ তৈরি হবে। ক্ষুদ্র পরিসরে পুশ ইন বা জোরপূর্বক ঠেলে দেওয়ার ঘটনা ঘটতে পারে, যা দুই দেশের সীমান্ত স্থিতিশীলতা নষ্ট করতে পারে। এর প্রভাব কি কেবল সীমান্তেই সীমাবদ্ধ? মোটেও না। বাংলাদেশেও এর প্রতিক্রিয়া হতে পারে তীব্র। এদেশে কট্টর জাতীয়তাবাদী ও ধর্মীয় রাজনৈতিক শক্তিগুলো ভারতের এই পদক্ষেপকে ইস্যু করে সক্রিয় হয়ে উঠতে পারে, যা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মেরুকরণ তৈরি করবে। বাংলাদেশ সরকার বিষয়টি নিয়ে কি ভাবছে? সম্প্রতি ভারতের আসামের মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কড়া প্রতিবাদ জানিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। অর্থাৎ ভারতের অভ্যন্তরীণ রাজনীতির দোহাই দিয়ে বাংলাদেশের ওপর কোনো বোঝা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে ঢাকা তা মেনে নেবে না। সবশেষ বলা যায় যে পশ্চিমবঙ্গের 91 লাখ ভোটার বাদ পড়ার ঘটনাটি স্রেফ একটি টেকনিক্যাল ভুল বা সাধারণ সংশোধন নয়। এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক সমীকরণ। যদি এই অনুপ্রবেশকারী ট্যাগ দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হয় বা বাংলাদেশে পুশিনের চেষ্টা করা হয়, তবে তা দক্ষিণ এশীয় অঞ্চলের নিরাপত্তার জন্য হবে এক ভয়াবহ অশনি সংকেত। বাংলাদেশকে এখন কূটনৈতিকভাবে অত্যন্ত চৌকস হতে হবে এবং সীমান্তে নজরদারি বাড়িয়ে সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা চাই সুসম্পর্ক, কিন্তু তা যেন কোনোভাবে আমাদের জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত না করে। বাংলাদেশ ইতিমধ্যে সীমান্ত সতর্কতা জারি করেছে, কিন্তু সীমান্ত সতর্কতা শুধু জারি করলেই হবে না, কারণ সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারতকে চটিয়ে বা ভারতের বিরুদ্ধাচরণ করে বিরুদ্ধে অবস্থান নিয়ে কোনো কাজ হবে না। এটি সমাধান করতে হবে কূটনৈতিকভাবে। সংখ্যাটা কিন্তু কম নয়। 91 লক্ষ অনুপ্রবেশ ইস্যুতে তারা SIR এর মাধ্যমে ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে। এটি কিন্তু ভাববার বিষয়। আমি বললাম যে ভোটাধিকার ফিরে পেল, সেটা কত হতে পারে, কিন্তু বাকি তাও তো বিশাল একটা অংশ। এই জন্যই বললাম যে আমার দেশ বিভাগের কথা মনে পড়ে যায়। পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ দেশান্তরী, এত বড় দেশান্তরী পৃথিবীতে আর কখনো হয়নি। প্রায় 1.5 কোটি মানুষ এপার থেকে ওপার, ওপার থেকে এপার এসছে। আবার কি সেই পরিস্থিতি তৈরি হবে কিনা, এটি কিন্তু ভাববার বিষয়। বিষয়টাকে হালকা করে দেখবার কোনো সুযোগ নেই। বাংলাদেশ যদি কূটনৈতিকভাবে এটা ফেস করতে ব্যর্থ হয় কিংবা বাংলাদেশ যদি ভারতের সাথে সম্পর্ক খারাপ করে, তাহলে পরিণাম বাংলাদেশের ভালো হবে না। কয়েকদিন আগে আপনার আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কথা আপনাদের মনে আছে, যে ভারত বাংলাদেশ সম্পর্ক খারাপ থাকুক, ভালো যাতে না হয়, তাহলে তাদের পুশব্যাক করা সহজ হয়।
সেই কথা ধরে বাংলাদেশ যদি ভারতের সাথে সম্পর্ক খারাপ রাখে, তাহলে কিন্তু আমাদের এমনি আমরা রোহিঙ্গা চাপে চিরে চ্যাপ্টা হয়ে আছি, এদিকে যদি ভারত থেকে পুশব্যাক হয় সমানে, বেশি না, এখানে 70 লক্ষ 50 লক্ষ না, 10-20 লাখ পুশব্যাক হলে বাংলাদেশের ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্ন হবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা প্রত্যাশা করব বাংলাদেশ সরকার এমন কোনো কাজ করবে না, এবং ভারত সরকারের কাছেও প্রত্যাশা থাকবে যে বাংলাদেশের জন্য এমন কোনো চাপের কাজ করবে না যে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়। এখন দেখার বিষয় সামনে কি ঘটে, আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন।